সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই পাবলিক টাইমস আয়োজিত আমাদের আজকের দেশের কথা অনুষ্ঠানে। সকলকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আজ আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে যুক্ত হয়েছেন জনাব জামাল উদ্দিন আহমেদ, পিএইচডি, এফসিএ, বিশিষ্ট ব্যাংকার, সাবেক চেয়ারম্যান জনতা ব্যাংক, এবং যুক্ত হয়েছেন মাহমুদ হাসান খান বাবু, বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তা। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের সকলকে আমন্ত্রণ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। জি, আমি প্রথমে জনাব জামাল উদ্দিন আপনার কাছে আসছি। সেটি হচ্ছে যে ইতিমধ্যে আমরা সকলেই জানি যে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক একটি ট্যারিফ ইম্পোজ করা হয়েছে শুল্ক ইস্যুতে 37% পর্যন্ত, যেটি গড়ে প্রায় 52% হবে, হতে পারে। তো এই বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি চিঠি লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, এবং সেখানে 3 মাস স্থগিতাদেশের একটি বিষয় উনি অনুরোধ করেছে। সেটির প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র অনুমতি দিয়েছে, 3 মাসের জন্য সেটি স্থগিত করা হয়েছে। তো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এই যে 3 মাস স্থগিত করা হলো, এতে করে আমাদের বাণিজ্য খাতে এটির কতটুকু লাভজনক হচ্ছে, বা আমাদের সামনে এই ট্যারিফ নিয়েই যখন আমরা যদি আগাই ভবিষ্যতে, তখন সেই ক্ষেত্রেও আমাদের বাণিজ্যের জন্য, বাণিজ্যিক প্রেক্ষাপটে সেটি কতটুকু শঙ্কার পথ রয়েছে বলে আপনি মনে করেন? এটা আপনার প্রায় অনেকদিন পরে এই ধরনের যে ট্যারিফ বসানোর মধ্য দিয়ে বিশ্ব বাণিজ্য ব্যবস্থার মধ্যে একটা পরিবর্তন আসবে। এটা যদি থাকে, এটা থাকলে আপনার ধরেন লেনদেনকারী যে দেশগুলা, আমরা যেমন ইম্পোর্ট, আমরা যে মার্কেটে এক্সপোর্টে যাচ্ছি, এক্সপোর্টে আমাদের জিনিসপত্র সেখানে দামটা সাথে যোগ করলে প্রাইসের একটা implication। সেই প্রাইসের ইমপ্লিকেশনের কারণে ওই দেশে কনজাম্পশন কমে যেতে পারে, জিনিস কেনা যেতে পারে। এটাতে কিন্তু রিসিশনের একটা সম্ভাবনা আছে, এটা হইতে পারে। আচ্ছা, আরেকটা হলো যে আপনার আমরা ইম্পোর্ট করে আনি, সেটার উপরে যে ডিউটিটা বাড়তেছে আমাদের দেশের সাধারণ করে ইম্প্যাক্ট করবে। যেমন আপনার তেল, জ্বালানি আমরা যেগুলো আমদানি করতেছি, এবং প্রয়োজনীয় জিনিসের মধ্যে চাল, খাদ্যজাতীয় জিনিসপত্রের উপরে তারা যে ট্যারিফ, যদি আমরা আমেরিকা থেকে ইম্পোর্ট বা অন্য দেশ, চায়না বা ইন্ডিয়া, প্রত্যেকটা দেশই তো এখন টালমাটাল হয়ে গেছে। প্রত্যেকের উপরে এখন বসা নিচু করতেছে। তো সেই ক্ষেত্রে সবাই লাভ দেখতেছে। এই লাভ দেখতে যাইয়া বিশ্ব বাণিজ্য ব্যবস্থা WTO এটাকে কিন্তু একটা মানে বিপদে পড়তে পারে। এটা সামাজিক যদি বলা হয়, তাহলে বিশ্ব বাণিজ্য ব্যবস্থার মধ্যে আপনার একটা টার্বুলেন্স হয়ে যাবে। সেই ক্ষেত্রে মানে ফাইনাল রেজাল্ট যেটা হবে, সেটা হবে আপনার রিসিশন। এই রিসিশন এবং মুদ্রাস্ফীতি বাড়ার সম্ভাবনা বেশি, এটা থাকে। আর যেহেতু 90 দিনের জন্য বললেন যে 90 দিনের জন্য বাংলাদেশ, এটা যদি সারা বিশ্বের জন্য বন্ধ থাকে, তাহলে আমাদের যে ট্রেড গুলো আছে, যারা এই ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের সাথে জড়িত, গার্মেন্টসের সাথে জড়িত, সরকার যারা চায়, তাদেরও মাল্টিপল ইম্প্যাক্ট এটা তারা দেখতে পারে। এটা হলো যেমন ধরেন আমাদের দেশে যে আদানি বিদ্যুৎ আসতেছে ওই দেশের থেকে রপ্তানি করে আনতেছে। তারপরে আপনার ওই দিক দিয়ে আপনার কুমিল্লার ওই দিক দিয়ে আপনার আহ, কিছু প্ল্যান আছে এইটা থেকে রপ্তানি করার। সেটা যদি আমদানি করে তাহলে ওই আমদানির উপরে কি ডিউটি ট্যারিফ বসবে? সেটা যদি বড় আকারে বসে, তাহলে কিন্তু জ্বালানির উপর দাম বাড়বে। এই যে বিষয়গুলা অ্যাড্রেস
প্রত্যেকটা দেশ এবং প্রত্যেকটা দেশের বিজনেস অ্যাসোসিয়েশন গুলা, think tank গুলা সবাই এখন আপনার এটা নিয়ে মানে ক্ষতিগ্রস্ত এবং এটার মাল্টিপল ইফেক্টটা কি হবে? ফাইনাল ইফেক্ট এবং সেই ক্ষেত্রে আপনার ধরেন এখন ধরেন ফার্টিলাইজার আমরা ফার্টিলাইজার ইম্পোর্ট করলাম। সেই ফার্টিলাইজারটা আপনার ইম্পোর্ট করে আনলে ফার্টিলাইজারের উপরে দাম যে পড়বে সেটা কত পরিমাণ যে পরিমাণ ডিউটি বসেছে ট্যারিফ সেই পরিমাণ ট্যারিফ দিয়ে আনলে তো এখানে আপনার ফার্টিলাইজার সরকার যে সাবসিডি দেয় সরকারের সক্ষমতাও কিন্তু সেই ক্ষেত্রে এগুলো নিয়ে প্রত্যেকটা আইটেম বাই আইটেম এটাকে অ্যানালাইসিস করে দেন উই শুড মেক এ ডিসিশন এবং এখানে আপনি ধরেন মূলত ব্যবসায়ী অ্যাসোসিয়েশন they can contribute better তার রিয়েল ব্যবসার কোন কোন জায়গায় তাদের প্রবলেম হইতে পারে এটা দে আর দি অ্যানালিসিস ব্যবসায়ী যে অ্যাসোসিয়েশন আছে এনারা meticulously এটার ক্যালকুলেশন করতে হবে এবং এটার সাথে আরো অন্যান্য company যেমন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, কেন্দ্রীয় ব্যাংক এবং ইকোনমিস্ট যারা আছে এসব লাইনের এক্সপার্ট আছে তাদেরকে নিয়ে যৌথভাবে আমাদের এটা চক আউট করতে হবে যে ওয়ার্কআউট করতে হবে থেকে আমরা মুক্তি হবে এবং অন্যান্য দেশের সাথে আপনার যে পার্টনার কান্ট্রি গুলো আছে তাদের সাথেও কিন্তু আপনার এক্সেপ্টিং ইউনাইটেড স্টেটস যারা এই ব্যবস্থাটা ইস্যুটা তাদেরকে ছাড়াও অন্যান্য আমাদের বাণিজ্যিক পার্টনার আছে এই বাণিজ্যিক পার্টনারদের সাথেও আমাদের বসতে হবে তো এটা বসে একটা উইন সিচুয়েশন ক্রিয়েট করার জন্য সবাই ব্রেন স্টর্মিং করতে হবে এটা করলে মনে হয় যে এখন এখন এই এটা এই অবস্থা শুনে অনেকেই তো আবার কেউ কেউ এখান থেকেও কিন্তু আমাদের সবকিছু যে আমাদের এগেনস্ট এটা বলা কোনটা আমাদের পজিটিভ সাইড এটা আমরা বের করে আনতে হবে এটা বের করে ফলো গো অন দ্যাট মিউচুয়ালি যাদের যাদের সাথে আমাদের ট্রেড আছে সেখানে তাদের সাথে আমাদের আলোচনা করতে হবে আমেরিকা ছাড়াও অন্য দেশটা জড়িত আছে তো সেই ক্ষেত্রে তাদের সাথেও তো আমাদের এটা যদি না হয় তাহলে কি হবে তাহলে সে যেভাবে এখন চালাইতেছে এটা যদি করে সেখান থেকে আমরা কি করলাম আমরা সব করি না আমরা আমরা আর্মস অ্যামুনিশন এক্সপোর্ট আমরা পেট্রোলিয়াম এক্সপোর্ট করি না তারপরে জ্বালানি জাতীয় এই সমস্ত এক্সপোর্ট করি না আমরা আমাদের ছোট্ট দেশ হিসাবে গার্মেন্টসটা হলো আমার একটা এক্সপোর্টের নাম্বার ওয়ান এবং এটা কিভাবে সরকারি পর্যায়ে আন্তর্জাতিকভাবে আমাদের ব্যবসায়ী সংস্থা যেগুলো আছে বিসিসিআই তারপরে ঢাকা চেম্বার অফ কমার্স মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স তারপরে আপনার বিজিএমইএ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন তারপরে বিকেএম এরকম মানে প্রত্যেকটা প্রতিষ্ঠান বিজনেস প্রতিষ্ঠানগুলো যদি আপনার একসাথে ওয়ার্কআউট ইন দ্যাট কেস টু আমরা একটা জিনিস করতে পারি যেটা নিয়ে আমরা ধরেন 90 ডেজ আমাদের ভিতরে আমাদের একটা করা হয় তাহলে আমরা আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা মানে আইটেম বাই আইটেম প্রত্যেক আইটেমের সাথে আমার অ্যানালাইসিস কোনটার উপরে আমাদের ডিউটি আরো
ইট কত করতেছে, সেটার উপরে যদি আমরা প্রাইসিং করবে এবং আমাদের মানে মুদ্রাস্ফীতিতে কি ইম্প্যাক্ট হতে পারে সেটাও আমরা বাইর করতে পারি। ধন্যবাদ। আমি জনাব মাহমুদ হাসান খান বাবু আপনার কাছে আসি। সেটি হচ্ছে যে এই যে শুল্ক আরোপ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশের জন্য, আপনি একজন শিল্প উদ্যোক্তা হিসেবে এটাকে কিভাবে দেখছেন? কেমন বাধার মুখে আপনারা বর্তমানে রয়েছেন বলে আপনি মনে করছেন একজন শিল্প উদ্যোক্তা হিসেবে, বা কি কি ক্ষেত্রে আমাদের সেই বাধাগুলো আসতে পারে বা আসছে বলে আপনি মনে করছেন? তৈরি পোশাক খাত থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা বাণিজ্যিক ক্ষেত্রে আমরা কোন অবস্থায় যাচ্ছি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আহ, এই মিস্টার ট্রাম্পের পুরা বিশ্বব্যাপী যে শুল্ক আরোপ, সেই শুল্ক আরোপে ভিতরে সবাই আমরা শঙ্কিত, আতঙ্কিত এবং সবাই এটা নিয়ে ব্যতিব্যস্ত কিভাবে এ থেকে কম ক্ষতিগ্রস্ত হওয়া যায়, অথবা এর ভিতরেও কোনো সুযোগ আছে কিনা সেই সুযোগটা তৈরি করা যায়। তো প্রথমে যেটা এসছে বাংলাদেশের ক্ষেত্রে বলি, যে 37% হইলো অতিরিক্ত শুল্ক, এক্সিস্টিং যে শুল্ক আছে তার সাথে অ্যাড হবে। এটা আবার হলো কন্টেন্টের উপরে ভ্যারি করবে, ম্যানমেড ফাইবার হইলে বেশি, কটন হইলে কম আমাদের পোশাকের ক্ষেত্রে। এরপরে ধরেন যেটা আছে লেদার ইন্ডাস্ট্রি, শু ইন্ডাস্ট্রি, এটাই তো মেন এক্সপোর্ট হচ্ছে ইউএসএ তে। তো এটা একটা হিউজ ইম্প্যাক্ট ছিল, এটা নিয়েই আমরা সরকারি মহলে কাজ করেছি এবং সরকার কাজ করেছেন। তারই পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধান উপদেষ্টা একটা চিঠি দিয়েছেন এবং সেই চিঠিটা ছিল খুব পজিটিভ, যে আমরা মিস্টার ট্রাম্পের এই শুল্ক আরোপের যে থিঙ্কিং, সেই থিঙ্কিং এর সাথে আমাদের কোনো বিরোধিতা নাই, কিন্তু আমাদের সময় দরকার এবং একটা ছোট দেশ হিসাবে আমাদের যে এক্সপোর্ট ভলিউম টু ইউএসএ, সেটা কিভাবে হলো ট্রেড ডেফিসিয়েট যেটা আছে 6.6 বিলিয়ন, সেটা কিভাবে কমানো যায়, আরও কি এক্সপোর্ট ইম্পোর্ট আমরা ইউএসএ থেকে করতে পারি, সেটা নিয়ে আমাদের কাজ হয়েছে। এখন যে ব্রিদিং টাইম, যে 3 মাস, 3 মাস একটা ব্রিদিং টাইম পাওয়া গেছে। আর এখানে বলে রাখি, 3 মাস ব্রিদিং টাইম পেলেও 10% শুল্কর বিষয়টা কিন্তু রিমেন আনচেঞ্জ আছে। অর্থাৎ আমরা যে শুল্কটা এতদিন দিচ্ছিলাম তার সাথে এখন 10% অধিক শুল্ক দিতে হবে নেক্সট 3 মান্থস। তারপরে নতুন করে আসবে যে 37 হবে নাকি আরো কমবে না বাড়বে ইত্যাদি ইত্যাদি। সো এখন আমরা আমাদের ক্রেতা প্রতিষ্ঠানের সাথে আমরা ইন্ডিভিজুয়ালি নেগোশিয়েট করছি, বিশেষ করে যেহেতু পোশাকই সবচেয়ে বেশি যায়, সেটা যে এই 10%টা কিভাবে আমরা অ্যাডজাস্ট করব। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে 3 মাস যে আমরা সময় পেয়েছি গভর্নমেন্ট প্লাস আমরা এখন হোমওয়ার্ক করতে হবে, যে 3 মাস পরে যেন যে শুল্কটা আরোপিত হয় সেটা যেন আগে যে শুল্ক ছিল সেটা থাকে অথবা কম হয়। যে ক্যালকুলেশনের ভিত্তিতে বাংলাদেশের উপর 37% ডিউটি ইম্পোজ করা হয়েছে, এটা মোরলেস আমরা সবাই জানি যে ট্রেড ডেফিসিয়েট যেটা আছে সেইটাকে ভাগ করা হয়েছে ইউএসএ তে যেটা আমরা এক্সপোর্ট করি, মাল্টিপ্লাই বাই 100% ডিভাইডেড বাই 2, অর্থাৎ 74 থেকে ভাগ দিলে 2 দিয়ে ভাগ দিলে 37। আসলে কিন্তু বিষয়টা এমন না যে বাংলাদেশ যেসব গুডস ইউএসএ থেকে ইম্পোর্ট করে তার এগেনস্টে 74% ডিউটি ইম্পোজ করে। এটা ওদের একটা নিজস্ব ফর্মুলা, পৃথিবীর সব দেশের ক্ষেত্রে, অধিকাংশ দেশের ক্ষেত্রে, সব দেশের ক্ষেত্রে না, তারা ইম্পোজ করেছে। আমরা ইতিমধ্যে কাজ করেছি আমাদের এন্ডে, যে এই মুহূর্তে আমরা ইউএসএ থেকে 360 মিলিয়নের মতো আমরা কটন ইম্পোর্ট করি। আর টোটাল কটন আমরা পুরো পৃথিবী থেকে ইম্পোর্ট করি প্রায় 4 বিলিয়ন। এটা কিছু বেশি হয়, আবার কোনো বছর কম হয়, ইট ডিপেন্ডস অন আমাদের নিজস্ব ডিমান্ড এবং কটনের প্রাইস। তো এইটা যদি 360 মিলিয়ন থেকে আমরা যদি 2 বিলিয়নে অন্তত কটন নিতে পারি, তাহলে ট্রেড ডিফিসিয়েটটা প্রায় 1.5 বিলিয়ন কমে আসবে। আর ইন অ্যাডিশন গভর্নমেন্ট যদি এলএনজি ইম্পোর্ট করে, আমরা ওখান থেকে সয়াবিন সিড ইম্পোর্ট করি, আমরা হুইট ইম্পোর্ট করি, এগুলো যদি আমরা ইম্পোর্ট করি, তাহলে ট্রেড ডিফিসিয়েটটা কমে আসলে ওরা যে ফর্মুলা আবিষ্কার করেছে আমি বলবো ডিউটি ইম্পোজের ক্ষেত্রে, সেটা কমে আসবে। এখন
শোনা যাচ্ছে? আমার এখানে শো করছে এভরিওয়ান ক্যান সি অ্যান্ড হিয়ার ইউ। হ্যাঁ, ও এতক্ষণ আচ্ছা, তোমার না, আমরা শুনতে পাচ্ছিলাম না, বোধহয় এখন কোনো এখন কারণে শোনা নেট। যাচ্ছে? দুঃখিত। জি, 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 ধন্যবাদ। জি, আপনি বলেন। এখন শোনা বিস্তারিত যাচ্ছে? জি জি জি, 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 শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জি, প্লিজ। তাহলে আবার আমি বলবো আবার। হ্যাঁ, ঠিক জি, 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 প্লিজ। তা যেটা বলছিলাম যে এখন যেহেতু সমস্যা নেই। কটন নিয়ে আমরা কাজ করছিলাম, যে একটা প্রশ্ন আসতে পারে যে এখন আমরা 360 মিলিয়ন ইম্পোর্ট করি, তাহলে আমাদের যেহেতু 2 বিলিয়ন ইম্পোর্ট করা সম্ভব, এটা আমরা কেন করতাম না? সেটার অন্যতম প্রধান কারণ হচ্ছে ইউএসএ কটনের লিড টাইম বেশি লাগতো এবং প্রাইস পার পাউন্ড 2 থেকে 3 সেন্ট বেশি ছিল। তো এইটা করার জন্য যে মাল্টিন্যাশনাল মার্চেন্ট কোম্পানি যেমন কার্গিল, এডিএম, লুইস ডেফোর্স, ওলাম, এদের সাথে নেগোশিয়েট করে এদের একটা ওয়্যার হাউজিং এর ব্যবস্থা চিটাং পোর্টে করতে হবে। আমি আবারও বলছি, ওয়্যার হাউজিং, নট বন্ডেড ওয়্যার হাউজিং। কারণ কটন হচ্ছে ইতিমধ্যেই একটা হলো ডিউটি ফ্রি গুডস, যে কেউ আনতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ওরা একটা পলিসি সাপোর্ট চায়, এই জন্য ওদের কটনটাই ওরা আনবে ইউএসএ তে ওয়্যার হাউজিং না করে বাংলাদেশে করবে চিটাং পোর্টে। সেই পলিসি সাপোর্ট যেটা লাগবে সেটা হচ্ছে এই, উইদাউট এলসি তারা আনতে চায় ফ্রি অফ কস্ট। এই এই দুইটা সুযোগ যদি এই কোম্পানিগুলোকে দেওয়া হয়, তাহলে হবে কি যে আমরা শর্ট লিড টাইমে এবং তুলনামূলক একই দামে, যেটা ব্রাজিলে পাই সেই দামে আমরা কটন ইম্পোর্ট করতে পারবো। তো এর বাইরে অন্য আরো প্রোডাক্ট আছে। এটা হলো ট্রেড ডিফিসিট কমানোর। 2 নম্বর হচ্ছে যে লবিস্ট নিয়োগ করে অথবা সরকারের মেশিনারি ইউজ করে ইউএস গভর্নমেন্টকে বোঝাইতে হবে যে অ্যাজ এ এলডিসি ইতিমধ্যেই আমরা অনেক শুল্ক দিয়ে ইউএস গার্মেন্টস এক্সপোর্ট করি। যেমন মিনিমাম শুল্ক আমাদের আছে হলো 15%, ম্যাক্সিমাম আছে 35%, অন্যান্য প্রোডাক্টসও আছে। সো এইগুলা আগামী 3 মাস খুব, যেটা জালালউদ্দিন ভাই বললেন, যে খুব সিরিয়াসলি ডিটেলস কাজ করে ওদেরকে বোঝাতে হবে যে না, আমাদের সাথে যে ট্রেড আছে এটা ইমব্যালেন্স হইলেও ইউএস ইকোনমির জন্য খুব হার্মফুল হবে না। কারণ আমরা আমরা যে মূল্যে ইউএসএ তে পোশাক রপ্তানি করতে পারি এবং যেই ক্যাটাগরিতে পারি, সেটা মূলত হলো মিডিয়াম এবং লো রেঞ্জের। এটা পৃথিবীর অন্য কোনো দেশ খুব বেশি সহজেই যে পারবে, বিষয়টা এমন না। তো এটা যদি আমরা কনভিন্স করতে পারি, আশা করি যে 3 মাস পরেও আমাদের উপরে আরোপিত শুল্ক যেটা ছিল ওটাই থাকবে, অথবা স্মার্টলি কাজ করতে পারলে এটা কমিয়েও আনা সম্ভব। ধন্যবাদ। জি, আমি জনাব মাহমুদ বাবু আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে বাংলাদেশে একটি 4 দিন ব্যাপী বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, বিডা আয়োজিত, এবং যেখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে প্রায় বিশ্বের 50টি দেশ থেকে প্রায় 500 জন অংশগ্রহণ করেছেন ইতিমধ্যে, এবং সেখানে ইউএসএ, ইউকে, দুবাই, ভারত থেকে শুরু করে সব দেশে অনেক দেশ থেকেই এসেছিলেন প্রতিনিধি বৃন্দ। একই সাথে যে বিভিন্ন দূতাবাসের প্রতিনিধি বৃন্দ ওনারাও ছিলেন, এবং সেখানে বিভিন্ন দেশের প্রায় 160 জন সিইও তারা অংশ নিয়েছেন। তো সার্বিকভাবেই বলা হচ্ছে বিভিন্ন আঙ্গিকে যে বাংলাদেশে এবারের এই বিনিয়োগ সম্মেলনটি যথেষ্ট সফল হয়েছে বলে দাবি করা হচ্ছে। আপনি একজন উদ্যোক্তা, ব্যবসায়ী হিসেবে, শিল্প উদ্যোক্তা হিসেবে আপনি এটিকে কিভাবে দেখছেন? কতটা এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের জন্য প্রাপ্তির ঝুলিতে আমরা কতটুকু অর্জন করতে পেরেছি বলে আপনি মনে করেন এই সম্মেলনের মধ্যে দিয়ে? দেখুন, বাহ্যিকভাবে সম্মেলন সফল হয়েছে। সম্মেলনটা আদৌ যে উদ্দেশ্য সেটা সফল হয়েছে কি হয়নি সেটা বোঝা যাবে যদি বিনিয়োগ আসে। আমরা অতীতেও দেখেছি এই ধরনের না হলেও কাছাকাছি রোড শো, সম্মেলন ইত্যাদি করা হয়েছে, কমিটমেন্ট করা হয়েছে, কিন্তু ইভেনচুয়ালি আসল যে বিনিয়োগ সেটা হয়নি। কেন হয়নি? বিকজ অফ আওয়ার পুয়ার ইনফ্রাস্ট্রাকচার। একজন ভিনদেশি লোক বাংলাদেশে এসে বিনিয়োগ করবে, বিনিয়োগ করার পরে আগে উনি সবার আগে যেটা দেখবেন ওনার এই বিনিয়োগটা সিকিউরড কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বিনিয়োগ যে করবেন এর বেসিক যে ইনফ্রাস্ট্রাকচার, ইলেকট্রিসিটি, গ্যাস, কমিউনিকেশন, এটা ঠিক আছে কিনা। 3 নম্বর, এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো আছে কিনা। বিনিয়োগ সম্মেলনে এসে
ওনারা কমিটমেন্ট করার পরে যেটা করবেন সেটা হচ্ছে ওনাদের কোম্পানি থেকে লোক নিয়োগ করে এই বিষয়গুলি খোঁজ খবর নিয়ে দেখবেন। আর সবচেয়ে এই তিনটার পরেও যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে রেড টেপ যেটা বলি, আমলাতান্ত্রিক জটিলতা। একটা কাজ করতে গেলে, বাংলাদেশে ইনভেস্ট করতে গেলে যেসব জটিলতার সম্মুখীন হতে হয়, আমরা যারা ইনভেস্টর, আমরা যারা বিনিয়োগ করি, উদ্যোক্তা, আমরা জানি। তো আমি চাবো যে বিদেশিরা অবশ্যই বিনিয়োগ করতে আসলে তারা হলো উন্নত প্রযুক্তি নিয়ে আসবে, বাংলাদেশে বাইরের পুঁজি আসবে। কিন্তু একটা কথা আমাদের সবারই মনে রাখা উচিত যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে গ্যাস এবং ইলেকট্রিসিটি এবং রোডঘাটের যে হলো কমিউনিকেশনের যে সুযোগ, প্লাস পোর্টের যে ইনফ্রাস্ট্রাকচার, পোর্টের যে ইফিসিয়েন্সি, সব কিছু মিলে যদি ঠিক থাকে তাহলে একজন উদ্যোক্তা এখানে বিনিয়োগ করতে আসবে। তখনই বলবো যে এই সম্মেলনটা সফল হয়েছে বা হবে। ধন্যবাদ। জনাব জামালউদ্দিন আহমেদ, আমরা শুনছিলাম মাত্রই যে এই বিনিয়োগের বিষয়ে, বিদেশি যখন বিনিয়োগের বিষয়টি আসে তখন সেখানে বাংলাদেশে বিনিয়োগ করতে গেলে বিদেশি প্রতিনিধিদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতার মুখোমুখি তাদেরকে হতে হয় বাংলাদেশে। সেটি ব্যাংকিং খাতেও হতে পারে, সেটি বাংলাদেশের বিভিন্ন সরকারি পর্যায়েও হতে পারে। তো এই বিষয়টিকে, আপনি তো একজন ব্যাংকার ছিলেন, উচ্চ পর্যায়ের দায়িত্বে ছিলেন, তা আপনি এটিকে কিভাবে দেখেন? এটি থেকে বেরিয়ে আসার পথ কি? যেন বিনিয়োগটি খুব সহজভাবেই আমাদের দেশে প্রবেশ করতে পারে বা আসতে পারে, সেটিকে সহজীকরণ করার জন্য কি পথ অনুসরণ করা উচিত আমাদের সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন জায়গা থেকে, যে স্টেক হোল্ডার গুলো রয়েছে? আমি উভয়ের সাথে মাহমুদ হাসান খান ওনার যে পয়েন্ট গুলা বলেছেন, এগুলো হলো ফান্ডামেন্টাল জিনিস, এবং এগুলা যদি আপনি এনশিওর না করতে পারেন, উনি নিজেই ইনভেস্ট করবেন। আপনি বাংলাদেশের লোক যারা, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি, ট্যাক্স ডিপার্টমেন্ট, বিএটি, কোর্ট, কাস্টমস, আপনার হলো আরো যে সমস্ত রেগুলেশন গুলো আছে, এগুলো যদি সঠিকভাবে কাজ না করে, আর যে কাজ প্রত্যেকটা ডিপার্টমেন্টের, যেহেতু ডিপার্টমেন্ট গুলো ক্রিয়েট করেছে, এগুলা হলো এই যে ফ্যাসিলিটেশন করার জন্য না, নাকি তারা আমাদের দেশে মোস্ট কেসেসে, আমাদের দেশে মোস্ট কেসেসে ফ্যাসিলিটেটর হিসেবে এই অফিসগুলো কাজ করছে। এবং ঢাকা এয়ারপোর্টে আপনি ফার্মাসিউটিক্যাল একটা লোক ফার্মাসিউটিক্যালের বিজনেস র মেটেরিয়াল আনলো, এটা ওই এয়ারপোর্টে ওইটার মধ্যে রোদের মধ্যে ফেলায় রাখলো, দেখা গেল যে ৫-৭ দিন পরে এটা জিনিসই নষ্ট হয়ে যাবে, তার বেসিক নষ্ট হয়ে যাবে। যদি তাকে ওইভাবে ওই পরিবেশে না রাখে, আপনার এই যে অবস্থা, তারপর রাস্তায় চাঁদাবাজি, রাস্তার মধ্যে চাঁদাবাজ, এখন এটা তো কেউ কন্ট্রোল করতে পারতেছে না। আর কোর্টে চাঁদাবাজি, কোর্টে আপনার ধরেন শিপিং যে পুকুরের দাঁড়ায় দাঁড়ায় থাকার পরে তাকে তার গুনতেছে, তার ভাড়া গুনতেছে। কিন্তু এই যে দেরিটা, সেই দেরি কোর্টের যে শিডিউল জট, সেই জটের কারণে কিন্তু এইগুলো একটা বিজনেস এনভায়রনমেন্টের ভিতরে এটা পড়ে বাংলাদেশে। সেক্ষেত্রে প্রথমে সে লাইসেন্স যখন নিতে যাবে, জয়েন্ট স্টক কোম্পানি থেকে আরম্ভ করে সেখানে তার এই সমস্ত জায়গায় ডিজিটাল সিস্টেম যদি না করে, তাহলে এটা থাকবে। এবং এটা বাংলাদেশ যখন স্বাধীন হয় ১৯৭২ সালে, যখন ৭১ সালে ১৬ ডিসেম্বরের পর বাংলাদেশ যখন স্বাধীন হলো, ভিয়েতনাম 1975-এ স্বাধীন হলো। ভিয়েতনাম তাদের রুলস রেগুলেশন গুলা, দে ওয়ার ফ্রান্সের কলোনি ছিল। পরবর্তীতে আমেরিকানরা এসে ঢুকলো, এদের সাথে ফাইট দিয়ে যখন স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পর তারা কিন্তু ৫ বছরের ভিতরে তাদের রুলস রেগুলেশন সমস্ত কিছু স্বাধীন দেশের মতন করে তৈরি করা হয়েছে। আমাদের দেশে যে রুলস রেগুলেশন গুলা,
সেই রেগুলেশনগুলা 1972 সালে যদি আমরা এগুলাকে ইন্টারন্যাশনাল এক্সপার্ট এবং লোকালি আমাদের এক্সপার্ট গুলোকে নিয়ে বসে 5 বছর দরকার রেগুলেশনারি গভর্নমেন্ট থাকলো, কিন্তু এই আইন আমরা কিন্তু করতে পারিনি। পারি নাই বলে আমরা এখনো ফরেন এক্সচেঞ্জ ম্যানুয়াল 19 যেটা, এটা 1935 সালের ভারত শাসনের মধ্য দিয়ে আপনার এটা চালু হয়। 1947 সালে হয়েছে এটা। পরবর্তীতে পাকিস্তান হওয়ার পরে পাকিস্তানের অংশ হিসাবে আমরা এটাকে পেয়েছি এবং সেই আইন এখনো পর্যন্ত বলবৎ আছে। এখানে অত ভিতরে ভিতরে কিছু কিছু চেঞ্জ করছে, কিন্তু এটা রেডিক্যালি এটা চেঞ্জ করা দরকার ছিল। স্বাধীন দেশের প্রয়োজন, কারণ কলোনিতে যখন আপনি আইন বানাবেন তখন আপনি কিন্তু কলোনিকে শোষণ করার জন্য আপনার আইনের মাথার মধ্যে থাকে, এবং সেই সমস্ত লিগাসি আমরা কিন্তু এখনো কিন্তু সরাইতে পারি নাই বলেই এই বিজনেসম্যানরা তারা দরজায় দরজায় ঘুরে। সে নিজের টাকা ইনভেস্ট করি কেন দরজায় দরজায় ঘুরবে? তাহলে তো আপনার ইয়েগুলা ঠিক মতন যদি তার ফর্ম পূরণ করা ঠিক থাকে, থাকে, সিগনেচার সমস্ত কিছু ঠিক থাকে নিয়ম অনুযায়ী হলে, তাকে তো এটা একটা পার্টিকুলার ডেটে দিয়ে দেওয়া উচিত, বলে যে 7 দিনের ভিতরে আমি এটা ক্লিয়ার করব। কিন্তু উনি জানে না যে এটা কবে হবে, সরকারি ব্যুরোক্রেসির এই যে এবং এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল থেকে যেটা চালু হয়ে আসছে এবং 1922 সালে ইনকাম ট্যাক্স হয়েছে, সেই ইনকাম ট্যাক্স আইন আপনার ইন্ডিয়াতে কয়েকবার চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের দেশে হয়েছে 1984 সালে। 1922 সালের আইন ব্রিটিশরা এটা তৈরি করছে, 1922 সালের আইন, এবং তখন ছিল ব্রিটিশ ইন্ডিয়া। এবং সেই ক্ষেত্রে তারপরে যখন পাকিস্তান স্বাধীন হলো, পাকিস্তানে খালি ওই ব্রিটিশের জায়গায়, ইন্ডিয়ার জায়গায় পাকিস্তানের সিলটা মেরে দিছে, কিন্তু আর কোনো চেঞ্জ করে না। ভিতরে কাঠামোগত যে পরিবর্তন, সেই কাঠামোগত পরিবর্তনগুলো স্বাধীন দেশের জন্য, এবং তখন যেটা করে নাই সেটা হলো সোশ্যালিস্ট ইকোনমি ফলো করছে, এখন হলো বাজার অর্থনীতি দিয়ে চলে। সেই বাজার অর্থনীতির যে কনভার্সন, সেই কনভার্সনও আমাদের কিন্তু ব্যাংক বলেন, বিমা বলেন, তারপরে অন্যান্য যে সমস্ত সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের রুলস রেগুলেশন বলেন, এগুলা কিন্তু ঠিক হয় নাই। যেই কারণে বাংলাদেশে আসার সময় 14 বার আসা, ওই যে বর্ষির মধ্যে যখন মাছ একটা মানে আধারটা খাইলো, খাওয়ার পরে সে যদি আটকে গেল, এখন সে যদি এখান থেকে ছুটতে পারে, এই জায়গায় জীবনে আর আসবে না। এবং বাংলাদেশে যে সমস্ত মানে বিদেশি ব্যবসা আনতে হলে আপনাকে সেইটা হোমলি একটা পরিবেশ দিতে হবে। সেই পরিবেশের কথাই ভাই বলছেন, এবং সেই পরিবেশটা যদি লোকালদের জন্য এবং তাদের জন্য, কারণ বাইরের লোক মেহমান যারা, ওরা তো মেহমানের মতো এখানে আসে, আপনার এখানে ইনভেস্ট করতেছে। আমরা না, এখানে আমাদের দেশের লোক যারা ইনভেস্ট করতেছে তারা তো অনেক পরিশ্রম করে এই দেশকে মানে ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করছে, এবং সেই টাকা তার নিজের দেশ, এখানে বসে তার হয়তো কালচারালি উনি এটার সাথে পরিচিত আছে বলেই এনাদের সহ্য হয়, কিন্তু বিদেশিদের কিন্তু এটা সহ্য হবে না। আপনি এটা সহ্য হবে না, এবং সেই ক্ষেত্রে আপনি যত বড় কনফারেন্সে করেন, ওই যে উনি যেটা বললেন যে পরবর্তীতে আমাদের কদ্দূর আসছে সেটাই হিসাবে এখন থেকে 6 মাসে কত, 1 বছরে কত, 2 বছরে কত, 3 বছরে কত। এখন যে প্রেসিডেন্ট ট্রাম্পে যে টেরিফের সিস্টেম ডিক্লেয়ার করছে, এমনও তো হতে পারে যে সে আগামী ইয়েতে আপনার যে মিড টার্ম যে ইলেকশন হবে, সেই ইলেকশনে সে তার মেজরিটি থাকবে না। তখন কি হবে? তখন কিন্তু আমাদের উপরে এই চাপ পড়বে না। কিন্তু আমরা তো এই ধরনের চেঞ্জ করতে পারবো না। আমাদের এখানে যে প্রবলেম, ফান্ডামেন্টাল যে প্রবলেমগুলো আছে, সেই প্রবলেমগুলোকে সর্ট আউট করে এটাকে ফ্রি করার জন্য আমরা সেটা এখনো একটা জাহাজ যখন ওইখানে ভিড়ে দূরে তারাকে রাখি দেয়, তারপরে ঘুরায় এখানে, এখানে ইউনিয়ন আছে, তারপরে চাঁদাবাজ আছে, তারপরে এই সমস্ত লোকজন তাদেরকে ম্যানেজ করি, তারপরে কাস্টমসের লোক, তারপরে বিএটির লোক থেকে আরম্ভ করি, যে সমস্ত লোকজন আমাদের যে
গেট কিপিং এজেন্সি গুলার যে সমস্ত লোকগুলা আছে, তারা যদি মানে বিজনেস ফ্রেন্ডলি না হয়, তাহলে এটা কিন্তু এটা আমাদের কালচারের ভিতরে মনে হয় যে এখনো ইনবিল্ট হয় নাই। এটা কিন্তু করা সম্ভব। এটা সম্ভব। 53 বছর 54 বছর হয়ে গেছে বাংলাদেশ স্বাধীনতা। এখন কিন্তু আমরা আগের আগের যে লিমিটেশন গুলা, সেগুলাকে কেউ নোবডি উইল অ্যাকসেপ্ট। আমাদের ছেলেমেয়েরা যদি ব্যবসা বাণিজ্যতে যায়, তারাও কিন্তু এটা মানবে না। তারাও মানবে না। এভাবে অফিসারদের মিউনিসিপ্যালিটির লাইসেন্স বাইর করে আনতে এ, মানে আপনার একটা টেলিফোনের লাইন, এখন টেলিফোনের প্রবলেম অবশ্য নাই, এটা একটা সর্ট আউট হয়েছে মোবাইল আসাতে। আপনার যেমন সরকারি টেলিফোন গুলা আগে যখন ছিল, তখন আপনার একটা লাইন আনতে আপনার তো প্রাণান্তকর অবস্থা। এই ব্যবসায়ী যারা এখন ধরেন আপনার এত বিলিয়ন ইউএস ডলার এক্সপোর্ট করে, তারা যে ইয়ে করছে, স্যাক্রিফাইস করছে, সেটা তো তাদেরকে যদি আমরা স্বাধীনতার পর পরই যদি ওই পরিবেশটা দিতে পারতাম, তাহলে আমাদের হিসাব অন্যরকম হতো। আমাদের পার ক্যাপিটা ইনকাম এখন $5,000 উঠতে পারতো, এবং সেটা আমরা পারি না। আমরা এখনো ডিজিটাল বাংলাদেশ নিয়ে অনেক কাজ হয়েছে, কিন্তু এখনো আমরা ট্যাক্স ডিপার্টমেন্টকে ডিজিটালাইজ করতে পারি নাই। হোল ব্যাংকিং সিস্টেমটা কিন্তু এখনো পুরা ডিজিটালাইজ হয় নাই। এবং এটা যদি হওয়ার মধ্য দিয়ে যে আমাদের যে ন্যাশনাল আইডিকে আপনার এটা তো আপনার এটাকে কি একটা টার্মিনোলজি আছে ওনাদের ল্যাঙ্গুয়েজে, যে সেটাকে যদি ফুললি ডিজিটালাইজ করে, তাহলে তো আপনার ওইটা দিয়েই কিন্তু আপনার অনেক কিছুই সম্ভব, এবং আমাদের ট্যাক্স সিস্টেমকে কিন্তু ওটার ভিতরে ফেলানো যায় এই ডিজিটাল আইডির সাথে। ওটাকে যদি আপনি লিঙ্ক করেন, ইন দ্যাট কেস আপনি ইউ ক্যান মেক ইট। এবং এটা দেশে এখন ইনফ্রাস্ট্রাকচার, ওই জাতীয় ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার হয়েছে, আরো reliable এবং কোয়েক হওয়া উচিত। এই যদি এটা যদি করতে পারে, তাহলে আপনার মানে ওই পরিবেশ বিদেশিরা তো এটা মানবে না। আমরা যে কালচারে বড় হয়েছি, আমাদের হয়তো আমরা মানি না আমার দেশ, এটা আমাদের দেশ। কিন্তু বাইরের একটা লোকে যখন ইনভেস্ট করে এই অসুবিধাগুলো ফেস করে, তখন যায় বদনাম দেশে যায়, কেউ আসতে চায়, বলবে যে ভাই আমি এখানে ঢুকে বিপদে পড়ছি, এখন বুঝে দেখো, দ্বিতীয়বার চিন্তা করো। এই পরিবেশটা আমরা কিন্তু উই ক্যান মেক ইট, এটা সম্ভব। ল অ্যান্ড অর্ডার এখন মাস্ট। আমার যেই দিন ইনভেস্টমেন্টের এই কনফারেন্সটা হচ্ছে, সেই দিন আমাদের দেশে এটা কে করাইলো, কি করাইলো, এটা তো বুঝলাম না। সেখানে আপনার আমেরিকান এমবেসি ঘেরাও করার জন্য আমরা অফিসে যাইতেছিলাম, অফিসে যাইতে পারতেছি না, ওখানে রাস্তার মধ্যে মিছিল করতেছে। এটা হোয়াট ইজ দিস? এটা তো প্যালেস্তাইনে আপনি প্যালেস্তাইনের প্রতি একটা সরকার কূটনৈতিকভাবে সরকার চেষ্টা করবে, কিন্তু রাস্তার মধ্যে এরকম মিছিল করি, তাইলে আপনি যদি আপনার এরকম জোর থাকে, সাহস থাকে, তাহলে ওখানে যাই যুদ্ধ করেন। ওখানে তো যান না, আপনি এখানে বসে আমার ব্যবসা বাণিজ্যের পরিবেশ। এবং এগুলা তো এখন আপনার যে ডিজিটাল যুগে, ওরা তো স্যাটেলাইট দিয়ে এটা এখানে কেউ আসার দরকার নেই, সাংবাদিক আসার দরকার নেই। স্যাটেলাইট দিয়ে এখানকার ছবিগুলো নিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে ছাড়িয়ে দিবে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ যারা আছে। তারা বলবে যে এই দেখো বাংলাদেশে এই অবস্থা। এখন এখানে ইনভেস্টমেন্ট সামিট হচ্ছে, সেখানে সেখানে আপনার ঘেরাও করার জন্য রাস্তা মাথায় দিয়ে আপনার ইয়ে করতেছে, এটা হোয়াট ইজ, এটা অ্যালাউ করা ঠিক না। এই ধরনের পরিবেশ থাকে, আপনার আমাদের এই কালচার গুলো আমাদের চেঞ্জ না করলে কিন্তু কক্সেস বাজারে যান, তার লোক ভিজিট করে দেখে আসতেছে, সে চায় আপনার আমরা যদি বিদেশে যাই, কোন সি বিচে যখন যাই, গেলে আমাদের বাঙালি সে প্রথমে চিন্তা করে যে ভাই এখানে কোনো চোর ডাকাইতে আছে কিনা, ইয়ে আছে কিনা, এগুলো দেখে, সেই ভয় নাই। কিন্তু আমাদের এখানে কিন্তু এই ভয় আছে। পকেট মাইর ওটার থেকে আরম্ভ করে এই সমস্ত লোকজন, ফ্রড, এই এই যে পরিবেশটা, এই পরিবেশটা উন্নতি করলে অটোমেটিক্যালি ভালো আসবে। বাংলাদেশ একটা ডেস্টিনেশন হওয়ার সুযোগ আছে। আমাদের পরিস্থিতি, কোর্টের ফাংশনিং, এই যে আপনার
ফাংশনিং এর মধ্যে ইন্টারভেনশন হচ্ছে, প্রেশার ক্রিয়েট করতেছে। এগুলা এগুলা যদি বন্ধ না হয় তাহলে তো আপনার মানে এই জিনিসগুলাই যে ওরা যারা প্র্যাকটিক্যালি এখানে আসছে যারা, ওরা এগুলা দেখছে না? তাদের চোখ আছে না? তারা দেখতেছে তো। তো ইন দ্যাট কেস এই বিষয়গুলো যদি আমরা ঠিক মতন চলি তাহলে অবশ্যই আসবে। আপনার ওই পরিবেশটা দিতে হবে তাতে। ধন্যবাদ। আমি জনাব মাহমুদ হাসান বাবু আপনার কাছে এই যে একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা প্রায়ই দেখে থাকি যে তৈরি পোশাক শিল্প R&D সেক্টরে প্রায়ই বিভিন্ন ধরনের শ্রমিক অসন্তোষ লেগে থাকে। মালিক পক্ষের সাথে শ্রমিক পক্ষের একটি সংঘর্ষ, কখনো বেতনের দাবিতে, কখনো বোনাসের দাবিতে, কখনো বিভিন্ন সুবিধা আদায়ের জন্য, বা তারা তাদের জায়গা থেকে ন্যায্য পাওনা বা ন্যায্য কোনো কিছু যদি তাদের দাবি থাকে সেই ক্ষেত্রে আন্দোলনে নামতে হয়। এবং এটি একটি শিল্প যেখান থেকে আমরা প্রায়ই দেখে থাকি আহ, এই শিল্প থেকেই বিভিন্ন শ্রমিকগণ রাস্তায় নেমে তাদের বিক্ষোভ প্রদর্শন করে থাকে। আহ, আহ, ব্যক্তি মালিকানাধীন গাড়ি গাড়ি ঘোড়া ভাঙচুর করে থাকেন, আর বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়ে থাকে। আপনি তো ব্যক্তিগতভাবে একজন শিল্প উদ্যোক্তা, এবং আমরা যতটুকু জানি যে আপনি একজন বিশেষ ব্যক্তি এই হিসাবে, সেটি হচ্ছে যে আপনার শ্রমিকরা আপনার প্রতি সন্তুষ্ট। কেননা কখনো বেতন ভাতা বা পাওনা এগুলো নিয়ে আপনার সাথে বা আপনার প্রতিষ্ঠানের সাথে কখনো তাদের কোনো বিবাদ হয়নি এখন পর্যন্ত। তো আপনি যেমন এটি একে একটি চেক এন্ড ব্যালেন্সের মাধ্যমে রেখেছেন, তো সেই জায়গা থেকে আপনি একজন শিল্প উদ্যোক্তা হিসেবে আপনি অন্যদের প্রতি কি ধরনের পরামর্শ আপনি দিবেন, যে এই জায়গা থেকে বেরিয়ে আসা কিভাবে সম্ভব? শ্রমিকদের সাথে মালিক পক্ষের একটি সুসম্পর্ক থাকবে, তাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হবে। আহ, সেই জায়গাগুলোতে কিভাবে এটিকে একটি ব্যালেন্সিং জায়গাতে রাখা যায়? আপনার পক্ষ থেকে আপনি কি মন্তব্য করবেন এই বিষয়ে? প্রায় তো আমরা দেখে থাকি এরকম সংঘর্ষ। আপনাকে ধন্যবাদ। এটা খুব বাস্তবসম্মত এবং কঠিন প্রশ্ন করার জন্য। আমি একটু বিনয়ের সাথে দ্বিমত করি আপনার সাথে। এখানে ন্যায্য এবং অন্যায্য দাবির বিষয় না, বিষয়টা হচ্ছে আইনসম্মত দাবি এবং বেআইনি দাবি। কারণ ন্যায্য আর অন্যায্য বিষয়টা হলো আপেক্ষিক। আপনার কাছে যেটা ন্যায্য আমার কাছে অন্যায্য, আবার আমার কাছে যেটা ন্যায্য আপনার কাছে অন্যায্য মতো। তো আমরা ওই জায়গাটায় যাই, সেটা হলো আইনসম্মত দাবি। দেখেন, যে বিষয়গুলো নিয়ে শ্রমিক ভাই বোনরা রাস্তায় নামেন সবগুলাই কিন্তু আইনসম্মত দাবি না। কিছু কিছু অবশ্যই আইনসম্মত দাবি। প্রথম বিষয় হচ্ছে যে কতগুলা ফ্যাক্টরিতে হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে। ধরেন প্রায় ৩,০০০ ফ্যাক্টরি সরাসরি উৎপাদন এবং রপ্তানি প্রক্রিয়ায় জড়িত। প্রায় ৪,০০০ ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, কারণ বিজিএমইএ এখন পর্যন্ত ৭,১০০ মতো ফ্যাক্টরি রেজিস্ট্রেশন দিয়েছিল বা দিয়েছে। তার মধ্যে ৪,০০০ ফ্যাক্টরি নাই। বিজিএমইএ তখনই রেজিস্ট্রেশন দেয় যখন একটা ফ্যাক্টরির যাবতীয় ইনফ্রাস্ট্রাকচার মেশিনারি এসে উৎপাদন করার প্রক্রিয়ায় আসে, তখন রেজিস্ট্রেশন দেয়। তাহলে এই ৪,০০০ ফ্যাক্টরি ব্যবসা থেকে চলে গিয়েছে। কেন চলে গিয়েছে? বিভিন্ন কারণে গেছে। এর মধ্যে একটা অংশ হচ্ছে বেআইনি, হলো শ্রমিকদের দাবি দেওয়া বা আন্দোলন। আমি কখনোই বলবো না যে তাদের যে দাবি দেওয়া সব বেআইনি। কিছু কিছু ফ্যাক্টরিতে এই বেতন ভাতা নিয়ে সমস্যা হচ্ছে, যদি বলি ইন টার্মস অফ পার্সেন্টেজ বিলো 1%। এখন ৩,০০০ ফ্যাক্টরিতে যদি 1%ও হয় তাহলে ৩০টা ফ্যাক্টরিতে হলো আন্দোলন। ৩০টা ফ্যাক্টরিতে আন্দোলন যদি একই সাথে হয় তাহলে ঢাকা শহর অচল হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এখন এই সমস্যার সমাধান কিভাবে হবে? আমরা প্রতিনিয়ত শ্রমিক ফেডারেশনগুলোর সাথে কাজ করি এবং বিজিএমএতে প্রায় ১৮-১৯ বছর ধরে একটা গ্রিভেন্স মেকানিজম আছে, যেখানে শ্রমিকরা চাইলে সরাসরি অথবা থ্রু ফেডারেশন অথবা ইউনিয়নের মাধ্যমে তাদের দাবি দেওয়া উত্থাপন করে, এবং দাবি দেওয়া আসলে সেই নির্দিষ্ট ফ্যাক্টরিকে ডাকা হয়, ডেকে সেখানে একজন রিটায়ার্ড জজ, যিনি শ্রম অধিকার নিয়ে অতীতে কাজ করেছেন, তার নেতৃত্বে এই মেকানিজমের মাধ্যমে অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যায়। এবং এইটাই ভবিষ্যতে আমাদেরকে আরো ডিটেল ওয়েতে করতে হবে, যে একটা ফ্যাক্টরিতে যে কোনো দাবি দেওয়া থাকলে সেইটা দাবি দেওয়া ফ্যাক্টরি ম্যানেজমেন্টের কাছে দেবে, এবং ফ্যাক্টরি ম্যানেজমেন্ট যদি সেটা সমাধান না করতে পারে
তাহলে বিজিএমই অথবা কোনো ফেডারেশনকে দেবে। এই ফেডারেশনগুলোর সমন্বয়ে আমরা কাজ করব যেন তাদের আইনসম্মত দাবি দেওয়া পূরণ হয়ে যায়। এক্ষেত্রে বিজিএমই এবং সরকার ভূমিকা রাখছে যে কোনো উদ্যোক্তা যদি কোনো শ্রমিকের আইনসম্মত দাবি দেওয়া পূরণ করতে না পারে তাহলে ওই ফ্যাক্টরির উদ্যোক্তাকে দায় নিতে হবে। সাইমultaneously শ্রমিক ফেডারেশনগুলোকেও দায় নিতে হবে যে তাদের ইউনিয়নভুক্ত যদি কোনো ফ্যাক্টরি থাকে অথবা যেখানে পিসি কমিটি আছে, যেখানে তাদের সদস্যরা আছে, তাদের সদস্যরাও যদি বেআইনি কোনো দাবি দেওয়া নিয়ে আন্দোলন করে সেই দায়ও তাদেরকে নিতে হবে। এখন সমস্যাটা হয়ে যায় কি যে বিভিন্ন কারণে নির্দিষ্ট কোনো সময়ে নির্দিষ্ট কোনো ফ্যাক্টরি হয়তো সময় মতো বেতন দিতে পারে না। আপনি খেয়াল করে দেখবেন যে ঘুরে ফিরে 10-15টা বা 20টা ফ্যাক্টরিতে এই সমস্যা হয় এবং ওই একই ফ্যাক্টরি কিন্তু না। কোনো সময় দেখা যায় যে শিপমেন্ট একটু দেরি হয়ে গেল, দেরি করার কারণে পেমেন্টটা আসলো না, আসার কারণে আমাদের যে আইন আছে 7 কর্মদিবসের মধ্যে বেতন দিতে হবে, সেটা যদি ক্যালেন্ডার ডেট ধরেন তাহলে 9 তারিখের মধ্যে দিতে হবে। 9 তারিখের জায়গায় যদি 12-13 তারিখ হয়ে যায় তখনই কিন্তু এখন আন্দোলন শুরু হয়। আমি খুব দায়িত্ব নিয়েই বলতে পারি এমন কোনো ফ্যাক্টরি নাই যেখানে মাসের পর মাস বেতন দেওয়া হয় না। আমি একটু কারেক্ট করি, এমন কোনো চলমান ফ্যাক্টরি নাই যে ফ্যাক্টরিগুলো চলছে কিন্তু মাসের পর মাস বেতন দেওয়া হয় নাই। হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, বেতন দেওয়া হয় না, এরকম ফ্যাক্টরি কিছু আছে। সেটা কিন্তু বেতন না, সেটা হচ্ছে তার যে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে যে তার যে ক্ষতিপূরণ, সার্ভিস কনক্লুশনে যে কম্পেনসেশন, সেইটা বাকি রয়ে গেছে। আমরা ভবিষ্যতে এমন একটা মেকানিজম তৈরি করব যাতে করে ফ্যাক্টরি চালু থাকা অবস্থায় যেন ওই লিয়েন ব্যাংক হোক অথবা গভর্নমেন্টের সেন্ট্রাল ফান্ডে হোক এক ধরনের কন্ট্রিবিউশন থাকে। সেই কন্ট্রিবিউশন থেকে কোনো কারণে যদি হঠাৎ করে একটা ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় তাহলে অ্যাটলিস্ট যেন ওই ফ্যাক্টরির শ্রমিকদের যে জব ক্লোজিং এর যে কম্পেনসেশন বা সার্ভিস বেনিফিট তারা যেন পেতে পারে এবং সার্ভিস বেনিফিটের জন্য যেন কোনো আন্দোলন সংগ্রাম না হয়। দেখেন আমার ফ্যাক্টরিতে আজকে পর্যন্ত ওইভাবে বেতন ভাতা নিয়ে আন্দোলন হয় নাই, আমি ভাগ্যবান। কালকে যে হবে না এই গ্যারান্টি আমি দিতে পারবো না। তবে আমাদের উদ্যোক্তাদের প্রতি আমার আমার হলো অনুরোধ যে আমরা যেন কখনোই কোনো আনপ্ল্যান্ড এক্সপানশনে না যাই। আমাদের অসুবিধা হচ্ছে কি আমরা যখন ভালো করি তখন বায়ার এসে বলে যে তুমি ফ্যাক্টরি আরো বাড়াও, অথবা ব্যাংক এসে বলে যে আপনি তো চাইলে লোন নেন, বাড়ান। তো আমাদের এই আনপ্ল্যান এক্সপানশনের সময় দেখা যায় যে আমরা আমাদের যে ক্যাশ ফ্লো বা ওয়ার্কিং ক্যাপিটাল সেইটা আমরা করে ফেলি হলো ফিক্সড ক্যাপিটালে। যারা ওয়ার্কিং ক্যাপিটালকে কনভার্ট করবে ইনটু ফিক্সড ক্যাপিটাল তারাই বিপদে পড়বে। কারণ একটা ফ্যাক্টরি চালানোর সময়, নতুন ফ্যাক্টরির ক্ষেত্রে আমি বলবো না, 8-10 বছর ফ্যাক্টরির বয়স হয়ে গেলে অন্তত ওই ফ্যাক্টরির হাতে 2 থেকে 3 মাসের স্যালারি হাতে থাকা উচিত। আমার এই কথা শুনে অনেক উদ্যোক্তা হয়তো মন খারাপ করবেন, বাট আমি এটা বলবোই। বাট আমি কখনোই বলবো না নতুন উদ্যোক্তার ক্ষেত্রে তার 3 মাস 4 মাসের স্যালারি হাতে থাকবে। তো আমাদের কাজ হচ্ছে যে যেটা যেন অন্তত শ্রমিক আন্দোলন করে শ্রমিক যেন রাস্তায় না নামে। কারণ রাস্তায় নামলে এখানে যারা ভুক্তভোগী হয় তারা কিন্তু পার্টি না, পার্টি হচ্ছে আমরা উদ্যোক্তা এবং শ্রমিক। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কারণে একজন নিরীহ মানুষ, পথচারী নিরীহ নাগরিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আমি এইভাবে মোটিভেট করার চেষ্টা করি আমার শ্রমিকদের যে দেখেন আপনারা যদি রাস্তায় নামেন আপনাদের দাবি একসময় আদায় হয়ে যাবে, দাবি পূরণ হয়ে যাবে। কিন্তু দেখা যাবে যে আপনাদের আন্দোলনের কারণে জীবনে প্রথম একটা ছেলে বা মেয়ে চাকরির জন্য কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাচ্ছে কিন্তু সে সময় মতো ইন্টারভিউতে পৌঁছতে পারলো না। তাহলে জীবনের প্রথম ধাক্কায় সে ফেল করলো, ইন্টারভিউ পাস করে ফেল করে চাকরি পাবে কি পারবে না সেটা হলো সেকেন্ডারি। প্রথম বিষয় হচ্ছে সময় মতো ইন্টারভিউতে হাজির হতে পারলো না। একটা মানুষের ক্ষেত্রেও যদি এটা হয় সেটার জন্য আমি আপনি অপরাধী। আবার দেখা যাচ্ছে যে একজন অসুস্থ রোগী অ্যাম্বুলেন্সে যাচ্ছে, এই আন্দোলনের কারণে সময় মতো হাসপাতালে পৌঁছাইতে পারলেন না, তার হয়তো একটা দুর্ঘটনা ঘটে গেল। তো এই দায় কেন সাধারণ মানুষ নেবে? তো আমি আশাবাদী যে বিষয়গুলা শ্রমিকরা আগের চেয়ে এখন অনেক সচেতন। মাঝে মাঝে এখানে যে ইন্ধন দাতা ঢুকে না তা না, বাট এইটা বলে আমরা পার পেতে চাই না, আমরা এই সমস্যার সমাধান করতে চাই। খুব
আইনসম্মতভাবে যে আইন মানতে হবে, সেটা উদ্যোক্তা হোক আর শ্রমিক হোক, কেউ আইনের ঊর্ধ্বে না। আমরা এটাও বলার চেষ্টা করছি, আমার একটা আইডেন্টিটি আছে, আমি উদ্যোক্তা, আপনার একটা আইডেন্টিটি আছে, আপনি সাংবাদিক, যিনি কাজ করেন ফ্যাক্টরিতে ওনার আইডেন্টিটি হল শ্রমিক। কিন্তু যখনই আমরা তিন পক্ষের যে কোনো একজন আইন হাতে তুলে নেব, তখন আমার ওই আইডেন্টিটি থাকবে না, তখন আমি হলাম ক্রিমিনাল। তো এইটা মোটিভেশন চলছে, আশা করি সিচুয়েশন আস্তে আস্তে হলো ইমপ্রুভ করবে। ধন্যবাদ। আমি একদম শেষে একটি সম্পূর্ণই আপনার কাছে রাখবো জনাব মাহমুদ বাবু, সেটি হচ্ছে যে এই কালচার থেকে শ্রমিকদেরকে বের করে আনার জন্য। কেননা এর ফলে যেটি হয় আমরা দেখেছি যে অনেক সময় ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা থাকেন, যারা খুব বেশি বড় আকারের বড় উদ্যোক্তা না, তারাও কিন্তু অনেক বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন। এমনও হয়েছে হয়তোবা সে তার সারা জীবনের সঞ্চিত কিছু অর্থ দিয়ে সেটি ব্যবসা পরিচালনা করার জন্য গেছে, সেখানে যে সে প্রথম দিকে এই বিষয়গুলো বুঝতে পারে না, এই জটিলতাগুলো, তখন উনি একটি ধাক্কার সম্মুখীন হয়ে যান। এতে করে এমনও হয়েছে যে হয়তোবা তার শিল্প কারখানাটি বন্ধই হয়ে যাচ্ছে বা সে বড় ধরনের ঝুঁকির মাঝে পড়ে গেল। তো এই যে একটি কালচার তৈরি হয়ে গেছে আরএমজি সেক্টরে, যে শ্রমিকগণ ওনারা রাস্তায় নেমে চলে আসেন কিছু হলেই, আপনি যেটি বলছিলেন আইনি বা বেআইনি, দেখা যায় যে সবগুলো আইন সঙ্গত না ওনাদের দাবিগুলো। তো সেটির জন্য তাদেরকে মোটিভেট করার জন্য এবং তাদের জন্য আপনাদের উদ্যোগ, তাদের পক্ষ থেকে বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একটি ওয়ার্কশপ বা কাউন্সিলিং, এই বিষয়ে আপনাদের কি কোনো ভাবনা রয়েছে, বা যেটির মাধ্যমে তাদেরকে বোঝানো যায় যে এই কালচার থেকে বেরিয়ে আসার জন্য এটা ট্রেন আপ করা? অনেক আগের থেকেই চালু আছে, এটা আরো বিস্তারিত করতে হবে। এবং এটার জন্য যে মাঝখানে যারা থাকবেন শ্রমিক ফেডারেশন এবং আমরা যারা উদ্যোক্তা, আমাদের সংগঠন বিজিএমএ, বিকেএমএ, এবং এখানে কিছু এনজিও কাজ করছেন, সরকারি প্রতিষ্ঠান ডাইফি, ডিআইএফ তাও কাজ করছেন, এই সকলের সমন্বিত ভাবেই কাজ করতে হবে। ওই একটা মেসেজই আমাদেরকে দিতে হবে, আইন হাতে তুলে নেওয়া যাবে না, সেটা যেই হোক। এবং গ্রিভেন্স মেকানিজমটা আরো বিস্তৃত করছি আমরা। এখন যেমন বিজিএমইতে এসে গ্রিভেন্স মেকানিজম হয়, আমরা আমাদের এই আগামী বিজিএমই নির্বাচনের পরে সেটা আমরা করব, এটা আমরা ডিসেন্ট্রালাইজ করব। গাজীপুরে, আশুলিয়াতে, নারায়ণগঞ্জে, মিরপুরে এরকম ৫-৬টা সেন্টার হবে যেখানে গ্রিভেন্স মেকানিজম হবে, যেন তাদেরকে এই দূর দূরান্ত ফ্যাক্টরি থেকে বিজিএমইতে আসতে না হয়। এবং ফেডারেশনগুলোরও সাহায্য আমরা নিব, যারা রেজিস্টার্ড ফেডারেশন আছে বা যারা শ্রমিক অধিকার নিয়ে যারা কাজ করেন হলো, তারাও এটার সাথে একমত পোষণ করেছেন যে এই আমাদের শিল্পর জন্য যেন নিরীহ মানুষ, সাধারণ পথচারী, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এবং এটা তো একটা সাথে সাথে এটাও একটা বিষয় যে আমাদের দ্বারা যারা প্রতিদ্বন্দ্বী দেশ, তারাও এই বিষয়গুলা নিয়ে বাইরে অন্যভাবে প্রচার করে যে এখানে দেখো বাংলাদেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো না, সুতরাং ওইখানে কিন্তু ইনভেস্ট জি। করো না, ওখানে অর্ডার দিও না। এইটাও হচ্ছে, এটাও আমাদের নজরে এসছে। আশা করি আপনাদের সমর্থন পেলে, এইখানে জামালউদ্দিন ভাই আছেন যারা অর্থনীতি নিয়ে কাজ করেন, ওনার সমর্থন পেলে আমরা এই সেক্টরে একটা শান্তিপূর্ণ অবস্থা, যেটা আছে বলে বলতে আমি বিশ্বাস করি, আরো ভালো করার সুযোগ আছে। অসংখ্য ধন্যবাদ। আমরাও এটির জন্য শুভকামনা রইল আপনাদের জন্য, আপনারা যেন এটিতে সফলকামী হতে পারেন। অসংখ্য ধন্যবাদ জনাব মাহমুদ হাসান খান বাবু, এবং অসংখ্য ধন্যবাদ জনাব জামালউদ্দিন আহমেদ আপনাদেরকে আমাদের সাথে যুক্ত থেকে আপনাদের মূল্যবান মতামত এবং বিশ্লেষণ আমাদের জন্য তুলে ধরার জন্য। অসংখ্য ধন্যবাদ। আপনি দেরিতে সংযুক্ত হওয়ার জন্য বিকজ অফ টেকনোলজি, সরি। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থেকে দেশের কথা দেখার জন্য। আবারও দেখা হবে, কথা হবে নতুন অতিথি নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন। সবাইকে অসংখ্য